দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ অ্যান্ড বিউটিতে। আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। আর আজ অতিথি হিসেবে আমরা যাকে আমাদের এই আয়োজনে ডেকেছি, তিনি আসলে সকল বাধা বিপত্তি পেরিয়ে গিয়েই কিন্তু নিজের কাজ দিয়ে এবং নিজের পজিটিভিটি দিয়ে নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন মেয়েদের জন্য এবং নিজের উদ্যোগ থাকলে যতই কষ্ট হোক না কেন, পজিটিভিটির সাথে থাকলে এবং এক মনে কাজ করে গেলে সকলের ভালোবাসা পাওয়া সম্ভব এবং নিজেকে প্রুভ করাও সম্ভব। আমরা যার কথা বলছি তিনি আমাদের সমাজের সকল নেগেটিভিটিকে পেছনে ফেলে, সকল বাধাকে পেছনে ফেলে সগর্বে কাজ করে যাচ্ছেন এবং আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। যিনি ইনফ্লুয়েন্স করেন আমাদেরকে কিভাবে পজিটিভিটির সাথে থাকতে হয়। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মডেল এবং ইনফ্লুয়েন্সার বারিশা হককে। ওভারঅল কেমন ছিল একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে? ডেফিনেটলি অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাদেরকে। ব্যাক টু 2007-8 যখন আমরা কাজ শুরু করেছি তখন কিন্তু ফলোয়ার্স বলে কিছু ছিল না, না ছিল ফেম। আমরা কখনো ফেমের পিছনে ছুটে কাজ করিনি, তেমন একটা মানুষ আমাদেরকে চিনতেও না আসলে। তখন আনন্দ এটাই ছিল যে আমাদের মিডিয়ার মানুষরা আমাদেরকে চিনে, এটাই তখন ছিল বড় ক্রেডিট যে আচ্ছা প্রডিউসাররা চিনে আমাকে, তার মানে আচ্ছা আমি অনেক বড় সেলিব্রিটি। তখন কিন্তু মানুষ চিনে এরকম ছিল না। হ্যাঁ, যারা নায়িকা বা যারা টিভিসি করতো তাদেরকে ম্যাস পিপলরা চিনতো, বাট যারা আসলে উপস্থাপনা করতো, যারা মডেলিং করতো বা মিউজিক ভিডিও করতো, এরকম কিন্তু ম্যাস পিপলরা চিনতো না। তখন আসলে ফেসবুকেও কিন্তু এত ছবি ভিডিও ভাইরাল হওয়ার নেশাটা ছিল না। তো ডেফিনেটলি আমাদেরকে অনেকটা সময় কাজ করতে হয়েছে মানুষের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। এরপর তো ডিজিটাল প্ল্যাটফর্ম আসলো, ইউটিউব আসলো, এরপর চলে আসলো ফোনে সবাই। এখন তো সবাই সবাইকে আমরা চিনি। যেমন যারা একটা বাসায় বসে যারা জাস্ট একটা নাচ করছে গানের সাথে, হয়তো তাদেরকেও আমরা খুবই রাতারাতি চিনে যাচ্ছি। সো এটার একটা খারাপ দিকও আছে, আবার ভালো দিকও আছে আমি মনে করি। এখনকার মেয়েরা অনেক প্রিভিলেজড যে তারা অনেক দ্রুত ফেম পাচ্ছে এবং ফেমের সাথে মানিটা আসলে কানেক্টেড। হ্যাঁ, আপনি যত ফেমাস হবেন মানুষ আপনাকে কাজে নিবে, আপনার কাজের পরিধি বাড়বে। আর তখন তো এত চ্যানেলও ছিল না, কাজের সুযোগও ছিল না। এখন অনলাইন প্ল্যাটফর্ম এসেছে, কাজের সুযোগ অনেক বেড়েছে। তখন উপস্থাপনা বলতে আমরা যেমন এটিএন বাংলার সাথে দীর্ঘ বছর আমি উপস্থাপনার কাজ করেছি একদম শুরুর দিকে। তখন কিন্তু চ্যানেল ব্যতীত আসলে উপস্থাপনার জায়গায় স্টেজ শো ছিল আর তেমন কিছুই ছিল না। এখন তো পডকাস্ট শুরু হয়েছে, অনেক কাজের সুযোগ। সো আমি বলবো যে এই সময়টাকে কাজে লাগানো উচিত আর্টিস্ট। আচ্ছা, আপনি বলছিলেন যে এখন আসলে খুব ইজি সবার কাছে পৌঁছানো, এবং যে কারণে এখনকার আবার পড়ে যাওয়াও ইজি কিন্তু আপু। হ্যাঁ, যেমন আপনি অনেক বছর কাজ করছেন, তো আপনি এই জায়গাটা ধরে রেখেছেন। আবার দেখবেন এখন যারা কাজ করছে খুব দ্রুত ফেম পাচ্ছে, আবার খুব দ্রুত হারিয়েও যাচ্ছে। রাইট। সো যেটা বলছিলেন যে পৌঁছানো অনেক ইজি এবং এটা অনেকের জন্য ভালো একটা পজিটিভ একটা দিক। কিন্তু যারা আসলে এখন কাজ করছে অথবা ফেমাস হচ্ছে, আমি যদি একটু কোট করেই বলি, ভাইরাল, রাইট, সেটা যে হচ্ছে, আপনার কাছে কি মনে হয় না যে পজিটিভ মাধ্যমের থেকে নেগেটিভ মাধ্যমে সেটা বেশি হচ্ছে এবং এটার ইম্প্যাক্ট আসলে সোশ্যালি খুব বাজে হচ্ছে? একদম। যেমন আমার মেয়ের বয়স মাত্র 4-5, ও কিন্তু এখন মোবাইলে রিলস দেখাটা বুঝে গেছে। সো আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি যে তুমি রিলস দেখবে না, কারণ স্ক্রল করতে করতে একটা কুরুচিপূর্ণ একটা নেগেটিভ জিনিস চলে আসতেই পারে। তো এটা আমাদের ডেফিনেটলি মাথায় রাখতে হবে, বাচ্চার বাবা মাদের এটা রাখতে হবে যে আমি তো যেহেতু সোশ্যাল মিডিয়াটা কন্ট্রোল করতে পারবো না, তাহলে আমি আমার বাচ্চাকে কন্ট্রোল করি। সো অনেক সময় অনেকে আমাদের কমেন্ট সেকশনে লেখে যে আপনার কাছ থেকে আসলে বাচ্চারা কি শিখছে বা বাচ্চারা দেখে কি শিখছে। বাবা, আমাদের এই কালারফুল ওয়ার্ল্ডটা তো বাচ্চাদের জন্য না, বাচ্চাদের জন্য আলাদা একটা জগৎ। সো এইটা অনেক কমেন্ট সেকশনে আমরা পাই যে আমাদের তো যুগের সাথে তাল মিলে বিভিন্ন পোশাক পরতে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন ভিডিও ডান্স করতেই হয়। তো এটা তো আসলে বাচ্চাদের জন্য না, বাচ্চাদের জন্য স্কুল রয়েছে, তারা ওখানে লেখাপড়া করবে, বাচ্চাদের জন্য কিডস প্ল্যাটফর্ম রয়েছে। আপনি বললেন এটা তো একদম গ্রোইং একটা টাইম। সো এখনই আসলে বাচ্চারা কি দেখছে সেটাই, সোশ্যাল মিডিয়া তো কন্ট্রোল করতে পারবেন না। আমি ভালো, আপনি ভালো, আরেকজনকে তো আপনি বলতে পারবেন না যে তুমিও ভালো হও। রাইট, একদম যথাযথ বলেছেন। তো আপু, আপনার শুরু থেকে আমরা যদি একদম বলি, একদম ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল লাইফ, সেখানেও কিন্তু আপনাকে নিজেকে যথেষ্ট প্রুভ করতে হয়েছে বারবার। সো যখন আসলে শুরু করেছিলেন সেই সময় যে বাধাগুলো ছিল সেগুলো আসলে কাটিয়ে উঠে এই পর্যন্ত আসা, সেই গল্পটা যদি আমরা অল্প একটু ছোট্ট করে শুনতাম। আমার ফ্যামিলি থেকেও কিছু আসলে রেস্ট্রিকশনস ছিল, যেহেতু আমার ফ্যামিলিতে আসলে এর আগে
এর আগের জেনারেশনের কেউ আসলে মিডিয়া রিলেটেড না। আমার বাবা মা তারা দুজনই হচ্ছে জব করছেন। আমার ফ্যামিলিতে ডাক্তারের সংখ্যা বেশি, সো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, টিচার, ক্যারিয়ার হিসেবে এটাকে আসলে হ্যাঁ, এখানে একদম। প্রাধান্য দেওয়া হয়। সো এটাই তো হয়, যেমন মায়েরা কি চিন্তা করে বাচ্চারা বড় হলে আসলে এগুলোই হবে। এখন যেমন আমি অনেক মায়েদের দেখি যে অনেকে মেয়েদেরকে কাজে দিচ্ছে মিডিয়াতে, শোবিজে ইনফ্লুয়েন্সার হিসেবে প্রমোশনাল কাজে দিচ্ছে বা কন্টেন্ট ক্রিয়েটর সাপোর্ট করছে, তখন কিন্তু আমাদের এই জগৎটাকে একটু ভিন্ন চোখে দেখা হতো এবং এটা খুবই স্বাভাবিক। আমি যেহেতু এখন মা হয়েছি, আমিও বুঝি যে আমার মেয়েকে হচ্ছে আমি কোনো একটা শুটিংয়ে নিয়ে যাওয়ার আগে চিন্তা করছি আরও 10টা জায়গায় যাওয়ার আগে যে আচ্ছা ওখানে কি সেফ থাকবে কিনা, আমার মেয়ে সব কিছু ঠিক থাকবে কিনা। তো তখন ফ্যামিলি থেকে তো একটা সাপোর্ট পাইনি, পরবর্তীতে যদিও সেটা কাটিয়ে উঠেছি। যেহেতু আমি খুব ছোট বয়সে আসলে ক্যামেরার সামনে কাজ শুরু করেছি, তখন বাবা মারা চিন্তা করবে এটাই খুব স্বাভাবিক ছিল। তো এটা একটা স্ট্রাগল ছিল যে ফ্যামিলিকে বুঝিয়ে কাজে আসা, দেন লেখাপড়ার পাশাপাশি যে কাজটা করব এটা টাইম ম্যানেজমেন্টটা অনেক ডিফিকাল্ট ছিল। যে যেহেতু আমি স্টুডেন্ট অবস্থাতেই কাজে চলে এসেছি এবং তখন কাজের এত বেশি চাপ চলে এসেছে যে লেখাপড়াটা ঠিক রেখে আমি যে কাজের প্রেশারটা হ্যান্ডেল করাটা। একদম। সো এক্ষেত্রে আমি আমার টিচার বা আমার যে স্টুডেন্টরা আছে, আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া শেষ করেছি, আমি জার্নালিজম নিয়ে লেখাপড়া করেছি। সো জার্নালিস্ট হওয়ার একটা ইচ্ছা ছিল এক সময়, আমি পেশাটাকে খুবই সম্মান করি, বাট পরবর্তীতে আর সেটা হয়নি। তো ইন ফিউচারে ইচ্ছা আছে কোনো হয়তো এই ক্যামেরার পেছনে কাজ করব। আচ্ছা, কিন্তু আমার মনে হয় যে এখনই আপনি যে কাজ করছেন সেই ক্যারিয়ারে আপনি অনেক সাকসেসফুল। থ্যাংক ইউ সো মাচ। সেখান থেকে আর অন্য কোনো কিছু করবার কি দরকার? আপনি এত ভালোবাসা পাচ্ছেন, এত মানুষের কাছে কাছে না, পৌঁছাতে কিন্তু পারছেন। আপু দেখেন এই পেশাটা এরকম যে রং হারিয়ে যেতে কিন্তু সময় লাগে না। আমরা বিগত দিনেও দেখেছি অনেক গুণী শিল্পীরা এখন আসলে ঘরে বসে আছে, তারা কাজ পাচ্ছে না, কাজে কেউ নিচ্ছে না, এমনকি কেউ চাচ্ছেও না আসলে, কিন্তু তারা কিন্তু যথেষ্ট গুণী। আবার অনেক সময় আমরা দেখি যে অযোগ্য আর্টিস্টদের দিয়েও কিন্তু অনেক ধরনের কাজ করানো হচ্ছে, যেটা মাঝে মধ্যে আমরাই চিন্তা করি যে আসলে এই কাজটা কিন্তু সে না করে অন্য কাউকে যোগ্য ব্যক্তিকে দিলেও হতো। মানে জাস্টিফিকেশনটা আসলে আসে না। সো এখানে অনেক পলিটিক্স আছে, ফলোয়ার্স যাদের বেশি তারা কাজ করছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একদমই ক্ষণিকের, এই পৃথিবীটাই তো আসলে ক্ষণিকের, তো সবাইকে একদিন চলে যেতে হবে। তো আমি সবসময় চিন্তা করি যে আমার লাইফটা কিভাবে সিকিউর হবে, আমার বাচ্চার লাইফটা কিভাবে সিকিউর হবে, আমরা আজ আছি কাল নেই। আর এই জায়গাটাকে এই জন্যই গ্ল্যামার ওয়ার্ল্ড বলা হয়, যে যতদিন আসলে গ্ল্যামার আছে, ফিট আছে। যেমন আমি যখন মাঝে অনেক মুটিয়ে গেছিলাম, তখন কিন্তু আমার অনেক কাজ থেকে আমি দূরে সরে গেছিলাম একটু হলেও। তো নিজেকে আবার যদি ফিট করতে না পারতাম, অনেক কম্পিটিশন এখানে। সো নিজেকে যতদিন আপনি গ্ল্যামারাস রাখতে পারবেন ততদিনই আপনি কাজ করতে পারবেন। আচ্ছা আপু, আপনি এখন একটা স্টেটমেন্ট দিলেন যেটা কিনা নিজেকে যদি ফিট রাখতে না পারি, যেই গ্ল্যামার ওয়ার্ল্ড অথবা যেই ওয়ার্ল্ডে বা যেই সেকশনে কাজ করা হচ্ছে, যেই সেক্টরে কাজ করা হচ্ছে, এখানে আসলে ওঠার থেকে পড়ে যাওয়াটা অনেক বেশি ইজি। তো আবার যখন আপনার ট্রান্সফরমেশন নিয়ে অনেকে অনেক কথা বলেছে, তখন আপনি বলেছেন আমি আমার নিজের ভালো থাকার জন্য অথবা আমার নিজের ভালো লাগার জন্য আমি আসলে শুকিয়েছি। সো কোনটা আসলে আপনাকে বেশি মোটিভেট করেছে শুকানোর ক্ষেত্রে? দুটোই আসলে আপু, কারণ আমি যদি প্রফেশনে কাজ নাও করতাম, তাও আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের শারীরিক এবং মানসিক সুস্থতার জন্য একটা গুড লাইফস্টাইল মেনটেন করা অনেক জরুরি। যেমন আমি আগে 3 থেকে 4 ঘন্টা ঘুমাতাম একটা সময়ে, আমি মনে করতাম যে আচ্ছা 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়েও তো কাজ করা যাচ্ছে। কিন্তু আমি রিসেন্টলি, আমি যেহেতু ডক্টরের আন্ডারে আছি, উনি আমাকে বলেছেন মিনিমাম আমি যে পরিমাণে স্ট্রেসফুল লাইফ লিড করি, আমার 8 থেকে 10 ঘন্টাও যদি আমি ঘুমাই সেটাও আমার জন্য খুব ভালো। মিনিমাম আমাকে 8 ঘন্টা রেস্ট দিতেই হবে। আর না হলে হবে, আমি এখন বুঝছি না, বাট আমি যখন আমার আরো এইজ হবে তখন ইম্প্যাক্ট পড়বে। সো আমি এখন খুবই রুটিন মাফিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করি, এবং এতে কিন্তু আমার স্কিন, হেয়ার, নেলস সব কিছুই অনেক পরিবর্তন হয়েছে। সো আমরা মনে করি যে আসলে এটা গুরুত্বপূর্ণ না, আমি জাঙ্ক ফুড খাচ্ছি, আমি অনেক সফট ড্রিঙ্কস খাচ্ছি, কি হচ্ছে, আমি তো ঠিক আছি, বাট এটা কিন্তু স্লো পয়জনের মতো। এটা ফিউচারে গিয়ে খুব
একদম। মানে একদম বেশ এফেক্টিভ একটা রেজাল্ট দিবে। আপু বলছেন যে অনেক চেঞ্জ এনেছেন আপনি আপনার হ্যাঁ। লাইফস্টাইলে, মডিফিকেশন এনেছেন এবং আপনার ট্রান্সফরমেশনটা কিন্তু বেশ অনেকের জন্য ইন্সপায়ারিংও। সো এই ট্রান্সফরমেশন বা এখন আসলে লাইফস্টাইলটা আপনি কিভাবে লিড করছেন বা আপনার কি কি সিক্রেটস সেগুলো একটু জানতে চাইছি, যে ভালো থাকার জন্য, ফিট একদম। থাকার জন্য কি কি করছেন? প্রথমেই আমি যেটা ছেড়ে দিয়েছি বাহিরের যেকোনো ফুড খাওয়া। সেটা কি সম্ভব? আপনার তো অনেক বাইরে থাকতে হয়, কাজ করতে হয়। হ্যাঁ, যেটা আমি খাই বাইরে গেলে হচ্ছে ফ্রুটস, সালাদ, লিকুইড আইটেমটা খাই। মানে তেলে ভাজা কোনো আইটেম আমি খাই না বাহিরে। আর বাড়িতে একদম হোমলি ফুড যেগুলো আমার মেয়েটা রান্না করে ওগুলোই আমি খেয়ে থাকি। আর আমার কাছে মনে হয় যে স্কিন সুন্দর রাখার জন্য অবশ্যই স্কিন কেয়ার করাটা জরুরি। অনেকেই বলে যে আচ্ছা শুধু ময়েশ্চারাইজার দিয়ে দিলেই হয়। আসলে কি হয়, আমরা যেহেতু এত বেশি ডাস্ট পলিউশনে থাকি, মেকআপ লাইটের সামনে থাকি, অনেকের স্কিন গড গিফটেড হতেই পারে, বাট আমি প্রচুর স্কিন কেয়ার করি এবং আমি এটা মানি। আমি নিয়মিত চুলে তেল দেই, স্কিনটাকে পরিষ্কার রাখি, ফেসিয়াল করা, একটু ব্যায়াম করা, আমি অনেক মেনটেন করি, এটা সত্য। আমি মিথ্যা বলবো না যে আমি শুধু ডাবের পানি খেয়ে থাকি। আচ্ছা আপু, সবচেয়ে বেশি আপনার যে জিনিসটা সবার চোখে পড়েছে এবং এটা নিয়ে কিন্তু বেশ কথাও হয়েছে যে এত তাড়াতাড়ি আপনি কিভাবে শুকালেন? আসলে তাড়াতাড়ি কি আপু, মোট কথা হচ্ছে যে আপনি যখন শুকানো শুরু করবেন আস্তে 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 এটা বোঝা যাবে না। যখন আপনি শুকিয়ে যাবেন তখন মনে হবে আচ্ছা ও শুকিয়ে গেছে। কিন্তু আসলে তো একসাথে ওজন এতটা রিডিউস করা যায় না, আস্তে 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 রিডিউস করতে হয়। তো 1, 2, 5 কেজি কমার পর কিন্তু ডিফারেন্সটা বোঝা যায় না। যখন 10 থেকে 20 কেজি কমে যায় তখন আপনার ডিফারেন্সটা বোঝা যায়। আর আমি আসলে নিজের শরীরকে অনেকটাই কষ্ট দিয়ে শুকিয়েছি, যেটা সত্যিকার অর্থে। আমি খাইনি বলতে গেলে, একদমই স্ট্রিক্ট ডায়েট ফলো করেছি। মানে 24 ঘন্টায় আমি একবার খাবার খেয়েছি, যেটা একটা ডায়েটের মধ্যে পড়ে ডক্টরের পরামর্শ অনুযায়ী, এবং এটা ওয়ার্ল্ড ওয়াইডও খুব ফেমাস একটা ডায়েট। হ্যাঁ, 1 মিল আ ডে। এবং বাকি সময় খেতে পারবো, কিন্তু লিকুইড খাবার বা ফ্রুট সালাদ এগুলো খেতে পারবো, বাট ভারী খাবার আমি একবারই গ্রহণ করেছি। এটা অলমোস্ট 1 বছরের উপরের সময় আমি এভাবে কাটিয়েছি। সো এখন আমাকে ডক্টর বলে যে তুমি খাও, বাট সত্যিকার অর্থে এখন অতরকম খেতে ইচ্ছাও হয় না। মানে অভ্যাস, একদম অভ্যাস, আসলেই একদম অভ্যাস, সবকিছুই অভ্যাস। অনেকেই আমাদেরকে বলে যে আপনারা এত ভারী ড্রেস গহনা পরে কিভাবে শুটিং করেন। এটা কিন্তু আপু একটা অভ্যাস, আমাদের কিন্তু কষ্ট হয় না, তাই না? একদম, মানুষ তো আসলে যেভাবে নিজেকে ট্রেন করবে সেভাবেই হবে। আচ্ছা আপু, অনেকে বলে থাকেন যে এখন তো নানান মেথড আছে শুকানোর। সো অনেকে বলে থাকেন যে আপনি তো দেখানো যেসব প্রসিডিউর আপনি করেন ফ্যাট লসের জন্য সেটা আপনি দেখান, বাট তারপরে অনেকে বলে যে না, এটার ভেতরেও কিছু আছে বা এটা পর্দার আড়ালেও কিছু আছে। অনেকে বলে ইনজেকশন দিয়ে শুকিয়ে গেছে। সো এগুলো কখনো ট্রাই করা হয়েছে কিনা বা আপনি এগুলো রেকমেন্ড করবেন কিনা? আমার কাছে মনে হয় যেগুলো আমি প্রচার করি সেগুলো সেফ, আর যেগুলো আমি প্রচার করি না সেগুলো আমি ট্রাইও করি না, প্রচারও করি না। কারণ আমার কাছে মনে হয় যে আমার লাইফটা একটা ওপেন বুক, এবং আমি যেই প্রচারগুলো করি এগুলো সবই হচ্ছে কাইন্ড অফ প্রমোশন, এবং প্রমোশনের সাথে সাথে আমারও এটা কাজে লেগে যায়। সো আমি যেই ডক্টরের আন্ডারে আছি বা যেই অ্যাস্থেটিক ক্লিনিকের আন্ডারে আছি ওখান থেকে আমি অনেক ওয়েট লস জার্নি দেখিয়েছি। আর এক একজনের ওয়েট লস জার্নি আসলে এক এক রকম থাকে আপু। যাদের হচ্ছে 100 কেজি 120 কেজি ওজন নিয়ে যারা আসে তাদেরকে কিন্তু বিভিন্ন মেডিসিনও গ্রহণ করতে হয়, যেটার কথা আপনি বললেন। সো ওটা ডক্টররা প্রেসক্রাইব করে। আবার আমার বয়স অনুযায়ী ওজনটা কিন্তু সামঞ্জস্য ছিল, বাট যেহেতু আমি ক্যামেরার সামনে কাজ করি তাই আমাকে ওয়েট লস করতে হয়েছে। আচ্ছা আপু, আপনি নৃত্যশিল্পী ছিলেন, সেখান থেকে মডেলিং করেছেন, মডেলিং এখনো করছেন, তারপর নাটকে কাজ করেছেন। তো একটু জানতে চাই যে সিনেমাটা বাদ রয়ে গেছে, সিনেমাতে যদি অফার করা হয় বা সিনেমাতে কাজ করার প্রপোজাল যদি পান, করবেন কিনা? আপনার চিন্তা কি? আমার অডিয়েন্সরা তো আমাকে একটা নায়িকা তকমা দিয়েই দিয়েছে। ফেসবুকে বেশিরভাগ সময় এটা দেখা যায় যে সিনেমা না করেও নায়িকা। তো এত কষ্ট করে সিনেমা করে কি হবে, সিনেমা না করেই আমি নায়িকা হয়ে গেছি। আমি মনে করি যে যে কোনো পেশায় যে কেউ সাকসেসফুল হতে পারে, সুন্দর করে কাজ করতে পারে। বড় পর্দা থেকে একসময় আমার অফার এসেছিল, কাজের সুযোগ ছিল, ব্যাটে বলে মিলেনি, তাই কাজ হয়নি। আমরা যখন কাজের অফার পেয়েছি তখন আসলে চলচ্চিত্র
থাকতে এত সুস্থ সংস্কৃতি ধারার মানে এখন চলচ্চিত্র যেমন একটু হতো চেঞ্জ না। দেখা যাচ্ছে, হ্যাঁ, তখন এমন তখন ছিল একদমই না। ছিল না। তখন আসলে আমরা অনীহাই প্রকাশ করতাম চলচ্চিত্রে কাজ করার বিষয়ক, এবং এটার সাথে আমার অনেকেই হয়তো একমত হবেন। এখন তো কাজের অনেক সুযোগ রয়েছে, কিন্তু এখন আমি মনে করি যারা কাজ করছেন তারা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং কাজ করছেন, কারণ অনেক ভালো কাজ হচ্ছে। সো আমার মনে হয় না যে আমি এত বেশি ট্যালেন্টেড যে আমি সিনেমায় কাজ করব। তবে অবশ্যই যদি অফার আসে, কাজের সুযোগ হয়, তাহলে অবশ্যই কেন না, আমি সব কিছু এক্সপিরিয়েন্স করতে পছন্দ করি। আচ্ছা আপু, যেই প্রফেশনে আপনি এখন আছেন অথবা যেই ক্যারিয়ারটা আপনি বেছে নিয়েছেন সেখানে আপনি বেশ সাকসেসফুল। আমরা যদি এখন বাংলাদেশের ওয়ান অফ দি থ্যাংক ইউ। আপনার ফেমাস ইনফ্লুয়েন্সারের কথা বলি, তার মধ্যে আপনার নামও রয়েছে। এই প্রফেশনটা যদি আপনার প্রফেশন না হতো তাহলে আসলে কোন প্রফেশনে থাকতেন? ওই যে আপনি যেখানে আছেন ওখানে হয়তো থাকতাম। উপস্থাপনা আমার ভীষণ ভালো লাগে। আমি অনেক বছর উপস্থাপনা করেছি এবং আমি এখনো মিস করি। কারণ এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রফেশন, খুবই সম্মানের একটা প্রফেশন। স্পেশালি নিউজ প্রেজেন্টার হওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু কয়েকটা চ্যানেলে আমি ইন্টারভিউ দিয়েছিলাম বাট টিকিনি। নিউজ প্রেজেন্টার হওয়ার জন্য আসলে শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গিটা খুব গুরুত্বপূর্ণ, এবং মেকআপ, ড্রেস আপ, সময় মেপে আসা, সব কিছুই। আর আমার কাছে এই প্রফেশনগুলো খুব ভালো লাগে। পাশাপাশি যেই বিষয়টা নিয়ে আমি লেখাপড়া করেছি আসলে জার্নালিজম, ক্যামেরার পেছনেও কাজ করতে পারতাম। আমি যে কোনো জায়গায় আসলে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করতে পারি, এটা আমার এক্সপ্লোর করাটাও ভালো। আপনার একটা একদম, হ্যাঁ। পছন্দের জায়গার মধ্যে পড়ে। আপু, পড়াশোনার কথাটা বলছিলেন যে বাবা মার কাছ থেকে যতটুকুন বাধা ছিল সেটা এই কনসার্নেই ছিল যে পড়াশোনা হবে কিনা। তবুও আপনি আপনার জায়গা থেকে পড়াশোনাটা শেষ করে এখন যেটা করছেন করছেন। তো বেশ কিছুদিন আগে আমরা দেখেছি, এটা নিয়ে অনেক কথা হয়েছে যে একদম। এখন যারা ইনফ্লুয়েন্সার অথবা ব্র্যান্ড প্রমোটর তাদের ইনকাম অনেক বেশি, অনেকে হয়তো বা অনেক পড়াশোনা হ্যাঁ। করেও এত ইনকাম করতে পারছে না। সো অনেকে আবার বলছিল তাহলে এত পড়াশোনা করে লাভ কি। তো এই একটা কনফ্লিক্ট কিন্তু ছিল। সো সেখান থেকে আপনার কাছে কি মনে হয় যে না ঠিক আছে, এরকম ইজি একটা ক্যারিয়ার চুজ করে বা এখানে স্ট্যাবলিশ হওয়াটা ইজি পড়াশোনা না করে? দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি বারিশক আজকে অনেক হাইয়েস্ট পেইড কাজ করছি। তার মানে এই না যে আমার সাথে যারা কাজ করছে তারাও যে সেম রেমুনারেশন পাচ্ছে। এটা কিন্তু একটা ভুল কথা। সো ওই একজনকে দিয়ে বিচার করা যাবে না। যেমন আমাদের ফিল্মে শাকিব খান, উনি অনেক হাই একটা পেমেন্ট নিচ্ছে, যেটা হয়তো বহির্বিশ্বে অনেকেও নিচ্ছে না। কিন্তু আদার্স নায়ক নায়িকারা কি কাজটা পাচ্ছে, এই পারিশ্রমিকটা পাচ্ছে? পাচ্ছে না। সো একজনকে দিয়ে কিন্তু আপনি বিবেচনা করতে পারেন না। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই যে বললাম গ্ল্যামার ওয়ার্ল্ড, আজ আছে কাল নেই। কিন্তু লেখাপড়া এমন একটা জিনিস যে আপনার এক্সপেরিয়েন্স যত বাড়বে আপনি তত বেশি এডুকেটেড হবেন আপনার এক্সপেরিয়েন্সের সাথে। যেমন ডাক্তারদের যত এক্সপেরিয়েন্স হয় তাদের স্যালারি আরও বাড়ে, ইঞ্জিনিয়ারদের বাড়ে, লয়ারদেরও যত কেস তারা উইন করে, প্র্যাকটিস করে, আরও বেশি তাদের ডিম্যান্ডটা বাড়ে। এবং বয়স যত হয় তত বেশি অভিজ্ঞতা সম্পন্ন। আর আমাদের এখানে যত বয়স হয় কাজের পরিমাণ তত কমতে থাকে। মানে অন্য ক্যারিয়ারে আসলে বাড়তে থাকে সব, আর এই জায়গাটাতে হয়তো বা কমতে হ্যাঁ, থাকে। তো যারা আসলে কাজ করছে তারা ওই ক্ষণিকের সময়টাকে কামিয়ে নিচ্ছে, এই আর কি। আর এটা খুবই মানে প্রফেশনটা হচ্ছে ফ্রিল্যান্সিং। যেমন আপনারা দেখবেন যে যখন আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের পলিটিক্যাল ইস্যুস হয় তখন কিন্তু কাজ বন্ধ থাকে। বর্ষার সিজনে আমাদের স্টেজ শোগুলো একটু কম হয়। সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের সব সময় একরকম যায় না। সো লেখাপড়ার মূল্য অবশ্যই আছে। আর এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড ইজ ডিফারেন্ট থিং। এখানে তারাই কাজ করতে পারে যারা আসলে কাজটা জানে, আদারওয়াইজ সবাই পারে না। অবশ্যই তাই, এবং এটাও কিন্তু একটা স্কিলেরও বিষয়। একদম, মানে স্কিল থাকতে হবে, মানে লেখাপড়া ছাড়াই আমরা এখানে কাজ করতে চলে এসেছি, কারণ আমরা বই পুস্তকে কিন্তু পড়িনি কিভাবে আমাকে কথা বলতে হবে, কি ড্রেস পরতে হবে, কিভাবে মেকআপ করতে হবে। এগুলো শুধু আমাদের গড গিফটেড, আমরা স্কিল থেকেই কিন্তু করছি। আচ্ছা আপু, ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য কি আমাদের এখানে কোনো ইনস্টিটিউশন আছে, বা ইনফ্লুয়েন্সার হতে গেলে কি বিষয়গুলো ডেভেলপ করতে হয়, সেই সুযোগটা আমাদের এখানে আছে কিনা? হ্যাঁ, এখন পর্যন্ত নেই, কিন্তু আমি একটা গ্রুমিং স্কুলে অ্যাজ আ ইনস্ট্রাক্টর কাজ করছি, এবং আমার সামনে প্ল্যানিং আছে একটা ইনস্টিটিউট গড়ে তোলার। যেভাবে মডেল গ্রুমিং ইনস্টিটিউটগুলো আছে সেভাবে ব্র্যান্ড প্রমোটার ইনফ্লুয়েন্সার্সদেরও একটা ইনস্টিটিউট হবে। সেখানে আমি ছাড়াও আমাদের আরও অনেক সিনিয়র ইনফ্লুয়েন্সাররা আছে, জুনিয়ররাও ভালো কাজ করছে। সবাই মিলিতভাবে যদি আমরা একটা সমিতি বা এরকম একটা অর্গানাইজেশন, যেমন সব কিছুরই কিন্তু আছে আপু, যেমন এফডিসিতে আছে, দেন হচ্ছে পরিচালকদের, প্রডিউসারদের আছে, উপস্থাপিকাদেরও কিন্তু একটা আছে। তো
তো সেখানে কিন্তু সবাই তাদের দুঃখ সুখের কথা, যে কোনো কমপ্লেন, যে কোনো ভালো লাগা শেয়ার করতে পারে। আমাদের এখানে ইউনিটিটা এখনো গড়ে ওঠেনি, যেহেতু একটা নিউ প্রফেশন, যে যার মতো কাজ করছে। কিন্তু আসলে টুগেদার উই স্ট্রং, এটা আমি সবসময় বিলিভ করি যে যদি আমরা একত্র থাকি তাহলে আমরা আরও ভালো কাজ করতে পারবো। যেমন অনেক ব্র্যান্ড প্রমোটার যারা একদম নতুন কাজ শুরু করেছে, তারা অনেক সময় আমার কাছে কমপ্লেন নিয়ে আসে যে আপু অমুক ব্র্যান্ডে কাজ করেছি, পয়সা দেয়নি, অনেক দিন ধরে আটকে রেখেছে টাকা। তো এই কমপ্লেনগুলো মেয়েরা আসলে কোথায় করবে? এটার জন্য একটা ইনস্টিটিউট হওয়া জরুরি। আবার ব্র্যান্ড ওনার্সরাও কমপ্লেন করে যে মেয়েটাকে টাকা দিয়েছি, আসেনি, কাজ ভালোভাবে না করে দিয়ে চলে গেছে। সো সব কিছুরই আসলে একটা ইনস্টিটিউট দরকার। যেখানে একটা ছাদের আন্ডারে হ্যাঁ। আসলে সবাই থাকা যায়। আচ্ছা, আমরা দেখি যে আপনার এটা পার্ট অফ ইয়োর প্রফেশন, যে আপনি যে কোনো ব্র্যান্ড অথবা যে কোনো প্রোডাক্ট আপনি রিভিউ করেন অথবা ইউজ করেন, আমরা সোশ্যাল মিডিয়াতে কিন্তু সেটা দেখি। সেখানে অনেকে আবার বলে যে এটা জাস্ট দেখানোর জন্য ইউজ করছে, কিন্তু আপনি বললেন যে আমি যেগুলো প্রমোট করি সেগুলো আমি নিজেও বিলিভ করি, দেখে প্রমোট করি। সেটা কি সব ক্ষেত্রে সম্ভব হয়? মানে সব প্রোডাক্ট সবসময় ইউজ করে জাস্টিফাই করে তারপরে প্রমোট করাটা সম্ভব হয় কিনা? এই জন্যই যে এখন আমি এগ্রিমেন্ট বেসিসে চলে গেছি, কারণ এগ্রিমেন্টের বাইরে যদি আমি লাইভ করি সেক্ষেত্রে কিন্তু প্রমোশনটা ভালো হবে না। যেমন স্কিন কেয়ার একটা বিষয়, যারা একটা লাইভ করায়, একটা লাইভ করে যারা ছেড়ে দেয় তাদের স্কিন কেয়ারটা আমি কতদিনই বা ইউজ করছি। বাট যারা 1 বছর 2 বছর 5 বছর ধরে আমার সাথে লং টার্ম কাজ করছে, তাদের প্রোডাক্টগুলো কিন্তু আমি ইউজের মধ্যে আছে এবং সেটাই অডিয়েন্সদেরকে আমি দেখাই। আর কিছু কিছু কাজ হয় যেমন টিভিসি, ওভিসি আমরা দেখি, সেগুলো কিন্তু আমরা জাস্ট প্রমোশনের জন্য অনেক সময় করে থাকি। যেমন ড্রেসটা পরে একটা ছবি তুলে ভিডিও করে দিলাম, ড্রেসটা পরলাম, এরকমই আসলে আপু। আর আমার কাছে মনে হয় যে যেরকম একটা মার্কেট, ঠিক সেরকম আমাদের পেজটাও একটা অনলাইন মার্কেটের জায়গা। আপনার ভালো লাগলে আপনি নেবেন, না হলে স্কিপ করে চলে যাবেন, অনেক অপশন আছে। চমৎকার বলেছেন আপু। তো সোশ্যাল মিডিয়ার যে গুড সাইডগুলো বা পজিটিভ জায়গাগুলো সেগুলো তো আমরা জেনেছি, এবং নেগেটিভ সাইডও কিন্তু অনেক। এবং আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, সেটা হচ্ছে আমরা খারাপ কিছু পেলে সেটাকে প্রমোট করতে বেশি পছন্দ করি, যেহেতু ওটা নিয়ে কথা বলতে পছন্দ একদম। করি। সো আমরা কিন্তু বিভিন্ন সময় দেখি যে সোশ্যাল মিডিয়াতে আপনাকে বেশ হেট কমেন্টসের শিকার হতে হয়, অথবা আপনাকে অ্যাটাক করে বেশ লম্বা সময় ধরে একটা কেউ হয়তো আপনাকে ডিফেম করার চেষ্টা করে। এই যে সোশ্যাল মিডিয়ার এই অ্যাটাকগুলো, এগুলো আসলে কিভাবে আপনি প্রসেস করেন, মানে হজম করেন কিভাবে? এইটা আসলে বলে না যে এখন চামড়াও হয়ে গেছে গন্ডারের চামড়া, যে এখন আসলে ওরকম কিছু গায়ে মাখাই না। তবে হ্যাঁ, আমরা রক্তে মাংসে গড়া মানুষ, তো খারাপ তো লাগেই। একটা সময় আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। ডিপ্রেশন থেকে আমি ডাক্তারের পরামর্শও নিয়েছি। আমরা কিন্তু শরীরের ব্যথার জন্য ডাক্তার দেখাতে চাই, কিন্তু মানসিক সুস্থতার জন্য আমরা ডাক্তার দেখাতে লজ্জা পাই না, যে কেউ দেখে ফেললো, কেউ জেনে ফেললো, আমি কি পাগল? এটা কিন্তু না। ডিপ্রেশন এটা যে কারো আসতে পারে, একটা স্টুডেন্ট, একটা আর্টিস্ট, একটা সদ্য বাচ্চা হওয়া মায়ের ডিপ্রেশন আসতে পারে, এবং আমারও কিন্তু হয়েছিল এটা আপু, হ্যাঁ, মা হওয়ার পর। সো এইটা খুবই ন্যাচারাল। আমি বলবো যে আমি বাড়ির শখ, তাই আমার ডিপ্রেশন হবে না, এটা হতে পারে না। আমাদের এই সেক্টরে আরও বেশি হওয়া কথা, যেভাবে আমাদেরকে আক্রমণ করা হয়, খারাপ লাগে। যদি কেউ বলে যে না আমার লাগে না, এটা মিথ্যা হবে। তো এটা আসলে মানিয়ে নিতে হয় কিছু কিছু জায়গা থেকে। ফ্যামিলি সাপোর্ট, যেমন আমার হাজব্যান্ড আমাকে অনেক মেন্টালি সাপোর্ট দেয়, যে তুমি এগুলো দেখো না, তুমি এগুলো ভেবো না, তোমাকে ওরা জেলাস করে জন্য লেখে। আপু, আমরা এই কথাটা নিয়ে আরেকটু কথা বলবো। আমরা ছোট্ট একটা আজানের বিরতিতে যাচ্ছি দর্শক, ছোট্ট একটি মাগরিবের আজানের বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন লাইফ অ্যান্ড বিউটি। আপু, আমরা কথা বলছিলাম সোশ্যাল মিডিয়াতে যে হেট কমেন্ট অথবা ট্রলের শিকার হওয়া হয়, সেটাকে আসলে আমরা কিভাবে একটু সেখানে ডিফোকাস করে আসলে কিভাবে অন্যদিকে ফোকাস করতে পারি? দেখেন, আমি তো জেনেই এসেছি যে এখানে আমাকে কাজ করতে হবে, মানুষের কমেন্টস আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, আর না হলে আমাকে অন্য কোনো প্রফেশনে সুইচ করতে হবে। সো আমাকে মেন্টালি মাইন্ডসেট করতে হবে যে আমি যেহেতু এখানে কাজ করছি, আমাকে হাজারো দর্শক দেখছে, আর দর্শকদের এক একজনের এক এক মন। আপনি যখন ফ্যামিলিতে থাকবেন, আপনার যদি অনেক ভাই বোন থাকে, 5 জনের 5 রকমের মতের মিল মানে অমিল থাকে। বিজনেস করলে বিজনেস পার্টনারদেরও কিন্তু অমিল থাকে। তো এক একটা মানুষ আসলে এক এক রকম। তো আপনার পরিচিতি যত বাড়বে, আপনার সমালোচনা আলোচনা বাড়বে।
আচ্ছা আপু, ক্যারিয়ার হিসেবে কি ইনফ্লুয়েন্সিং অথবা ব্র্যান্ড প্রমোটিংকে আপনি সাপোর্ট করবেন কিনা, এখনো সেই সময়টা এসেছে কিনা আমাদের দেশে? ডেফিনেটলি এসেছে, তবে এটার পাশাপাশি কিছু করতে হবে। কারণ আমি সবসময় এটা বিশ্বাস করি যে আমাদের এই ইন্ডাস্ট্রিটা একদমই ক্ষণিকের। তো আমাকে অবশ্যই আমার লাইফ যদি আমি সিকিউর করতে চাই, সেভ করতে চাই, আমাকে পাশাপাশি অন্য কিছু করতে হবে। যেমন স্টুডেন্ট অবস্থায় অনেকে কাজ শুরু করছে, তারা একটা পার্ট টাইম জব হিসাবে ইনফ্লুয়েন্সিংটা করতে পারে, ব্র্যান্ড প্রমোশন করতে পারে। ফেসবুক থেকে অনেকে ডলার ইনকাম করছে, এটা একটা গুড সাইন। কিন্তু ডলার ইনকাম করার জন্য আমরা যদি নিজের অস্তিত্ব ভুলে যাই বা অপসংস্কৃতি তুলে ধরি বা এমন কিছু যেটা আসলে আমার জন্য ভালো নয়, তাহলে সেটা ভালো হবে না কোনো কিছুই। মানে ইনফ্লুয়েন্সার আমরা চাইলে হতে পারি বা এখানে ফোকাস করতে পারি, বাট তার আগে পড়াশোনাটা শেষ করে বা নিজেদের আরেকটা অপশন রেখে তারপর আসলে এই জায়গাটাতে কাজ করা উচিত। এটা হচ্ছে আপনার সাজেশন। এছাড়া আর একজন মানুষকে নিজেকে কিভাবে গ্রুম করা উচিত ইনফ্লুয়েন্সার হওয়ার জন্য? তাকে অবশ্যই স্টাইল সেন্স থাকতে হবে, তার বাচনভঙ্গি কথাবার্তা শুদ্ধ উচ্চারণ হতে হবে, তার উপস্থাপনা কথাবার্তা ভালো থাকতে হবে, ম্যানার জানতে হবে। যেহেতু আপনি সরাসরি ব্র্যান্ডের ওনার্সদের সাথে হচ্ছে আলোচনা করছেন, লাইভ করছেন, সো অবশ্যই আপনার ম্যানার্স জানতে হবে, বিহেভিয়ার জানতে হবে। যেই বিষয়টা আমি অনেক বেশি নোটিস করি, আমাদের নিউ জেনারেশন যারা এখন কাজ করতে আসতেছে, অনেক বিহেভিয়ার ইস্যুজ আমি পাই, কমপ্লেন্টস পাই। সো থাকে না, একটু আমরা যদি বড়দের সম্মান করি, ছোটদের স্নেহ করি, এটাতে তো আমাদের আসলে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না, এটা আমাদের পারিবারিক শিক্ষা। তবে এক একটা মানুষ এক এক ধরনের পরিবার থেকে উঠে এসেছে, নিজেকে গ্রুম করতে হবে, আশেপাশে দেখতে হবে। দেখে দেখেই আসলে আমরাও শিখেছি। আমরাও যে খুব বেশি একটা জেনে এখানে এসেছি এরকম না, আমরাও আমাদের সিনিয়র আর্টিস্টদের দেখেই শিখেছি কিভাবে বসতে হবে, কিভাবে খেতে হবে, কিভাবে আদব দেখাতে হবে। এগুলো সবই আমাদের অলওয়েজ ট্রেনিং এর মধ্যে থাকতে হবে। এই সেক্টরেও আসলে শেখার কোনো শেষ নেই। প্রতিনিয়তই নিজেকে আপডেটেড রাখতে হবে এবং যেটা আপনি বললেন যে হাম্বল থাকতে হবে। জি। আচ্ছা, আপনার সন্তানের ক্ষেত্রে আমরা দেখেছি আপনার ফুটফুটে একটি মেয়ে আছে এবং তাকে আমরা দেখেছি বেশ একদম জন্মের পরপরই সেও কিন্তু বিভিন্ন ব্র্যান্ডে সে প্রমোশন করেছে। তো আপনি আসলে আপনার সন্তানকে কোথায় দেখতে চান মা হিসেবে? আমি চাই ও ডাক্তার হোক, কারণ এই পেশাটা আমার ভীষণ ভালো লাগে। কারণ দেখেন যে সৃষ্টিকর্তার পরে আমরা কিন্তু অসুস্থ হলে বলি না যে প্লিজ ডক্টর। হ্যাঁ, একদম। তো এটা কিন্তু অনেক বড় একটি মূল্যবান একটি কথা। তো যেটা আসলে আমি হতে পারিনি, আমি চাই আমার কন্যা সন্তান সেটা করুক। আর এটা আসলে ওর চয়েস, ডেফিনেটলি এটা কোনো কিছু চাপিয়ে দেয়া না। তবে ও নিজেও চায় যে ও ডাক্তার হবে, কারণ ও পছন্দ করে অনেক এটা এটা ওটা করার চেষ্টা করে ডক্টর সেট দিয়ে। আচ্ছা। তো বাচ্চারা তো আসলে বড় হলে কে কি হবে এটা আসলে একদমই বলা যায় না আপু। আমি যে জায়গায় বসে থাকবো এটা তো আমি জানতাম না। তো বিষয়টা এরকম। আচ্ছা, আজকে যতটা ভালোবাসা আপনি মানুষের পেয়েছেন অথবা আপনার যেই জায়গায় আপনি সাকসেসফুল হয়েছেন, আপনার কাছে কি মনে হয় যে এর চেয়েও আরো বেশি কিছু পাওয়ার আছে? না, একদম না। যেই ছোট্ট জীবনে যতটুকু পেয়েছি এটাতে আমি অনেক বেশি সন্তুষ্ট, এবং যদি আমার কিছু নাও থাকতো তাও আমি সন্তুষ্ট থাকতাম। কারণ আমি বিশ্বাস করি যে এটুকুই আমার তকদিরে লেখা ছিল। অনেকে বলে না যে তুমি অনেক বড় স্বপ্ন দেখো। আমি সত্যিকার অর্থে কখনোই বড় স্বপ্ন দেখি না। কারণ আমি বিশ্বাস করি যে আমি যতটুকু পাবো সেটা আমার এটুকুই প্রাপ্তি ছিল আমার এই। আর হ্যাঁ, চেষ্টা তো করে যেতেই হবে ভালো কাজের জন্য, সেটা একদম ভিন্ন প্রসঙ্গ। বাট অনেক বড় স্বপ্ন দেখে আমি যদি সেটা পূরণ না করতে পারি, সেটা থেকে কিন্তু আমি হতাশ হয়ে যাব। তো যার যতটুকু আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। আচ্ছা, কখনই কেমন মনে হয়েছে যে না ঠিক আছে আমি এখান থেকে এখন কুইট করব, তারপর আবার নিজেকে কিভাবে মোটিভেট করেছেন? হ্যাঁ, অনেকটা সময় মনে হয় যখন অনেক বেশি নেগেটিভিটি আসে, অনেক মানুষ একসাথে আক্রমণ করার চেষ্টা করে, তখন অনেক সময় মনে হয়েছে। কিন্তু বারবারই আমি ঘুরে দাঁড়িয়েছি। আমি যেসব ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি, তারা আমাকে অনেক সাপোর্ট করেছে, বুঝিয়েছে। আমার মিডিয়া কলিগস যারা আছে, তাদের সাথে দীর্ঘ বছর আমি কাজ করেছি। একদম ছোট থেকেই আমার এখানে বেড়ে ওঠা। তো তারা আমাকে অনেক স্নেহ করেন। যদিও আমি এখন খুব কম কাজ করি মিডিয়াতে, কিন্তু তারা আমাকে প্রচণ্ড ভালোবাসেন এবং প্রতিনিয়ত তাদের সাথে আমার কথা হয়, তাদের বাড়িতে আড্ডা হয়, আমার বাড়িতে তারা আসেন। সো আমাকে ওরা কখনোই ফিল করায়নি যে তুমি এখন কাজ করছো না বা কম করছো বলে তোমাকে আমরা ভুলে গেছি। কারণ সেই জায়গাটা আমি তৈরি করেছি। আমি সবসময় আমি মনে করি যে আমি এই জায়গারই একটা
ফ্যামিলি, যে বলছিলাম শুরুতে যে আমি একটা ফ্যামিলি, মানে ফ্যামিলির চেয়েও বেশি সময় কিন্তু আমি ক্যামেরার সামনেই কাটিয়েছি। তো আমার মনে হয় যে কোনো দুঃখের সময় বা যে কোনো হ্যাপি মোমেন্টে আমি তাদেরকে আগে স্মরণ করি। সবার সাপোর্ট এবং সবার ইন্সপিরেশন যেহেতু একদম। আপনি অনেক পান। আপু অনেক ধন্যবাদ আপনাকে, এবং এটিএন বাংলা লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে সব সময়কার মতোই অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আপনিও পজিটিভ থাকবেন এবং আমাদেরকে ভালো কাজ উপহার দিয়ে যাবেন সেই কামনায়। থ্যাংক ইউ সো মাচ এটিএন বাংলা ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। দর্শক, আজ এখানে শেষ করছি। আবারও আগামী পর্বে দেখা হবে নতুন অতিথি নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন। অবশ্যই চোখ রাখুন এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।